আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেই বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের সাহস হয়েছিল প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করবার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বলে তিনি মনে করেন। বিদেশে আস্থা এবং সমর্থনের কথা আপনি বলছেন, আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, মীর সাব্বির বলছেন। এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি, অপরাধ কিন্তু বেশ কিছুটা বেড়েছে। তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? প্রধান উপদেষ্টা তার উত্তরে বলছেন, আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম, আস্থার কথাতেই ফিরে যাই। দেশ বিদেশের আস্থা, দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপর, এটাই তো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে, বিপুল পরিমাণে আছে। কাজেই সেটা হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয়, আমাদের খুচরো বিষয়। এটাতে ভালো, ওটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা অপরিচিত জগৎ, আমরা এসেছি, আমরা কোনো এক্সপার্ট এখানে এসে বসিনি। মানে আইন শৃঙ্খলার প্রসঙ্গে তার উদ্বেগ, উৎকণ্ঠা, কিংবা তিনি কি করবেন বলে ভাবছেন বা তার সরকার ভাবছে, কি ধরনের পরিকল্পনা আছে, কি প্রতিক্রিয়া আছে তাদের ভেতরে, জানবার কোনো সুযোগ প্রথম দফার প্রশ্নে মীর সাব্বিরের হলো না, কাজেই আমাদেরও হলো না। এরপর আরও কিছু প্রশ্ন করার পর বিবিসি বাংলা আবারও জিজ্ঞেস করছে, আমরা যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতির যে অবনতি হয়েছে, অনেকেই বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন। যেহেতু অপরাধটা তারা দেখছেন, রাস্তাঘাটে যেটা হচ্ছে, এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? মানে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনের সিংহভাগ সময় বিদেশে কাটিয়েছেন। মানে গত কয়েক দশক ধরে তার বছরগুলোর বেশিরভাগটা সময় তিনি বিদেশে কাটিয়েছেন। ফিরে এসে সরাসরি ক্ষমতায় বসেছেন এবার, এবং বসবার পর তিনি যে উপদেষ্টা পারিষদ বর্গ তৈরি করেছেন, তারাও নানা রকম তার ভক্তমণ্ডলী থেকে গঠিত হয়েছে। এবং ভক্তমণ্ডলীর বাইরে আছে তার গ্রামীণের লোকজন, মানে তার একজন উপদেষ্টা আছেন গ্রামীণে, তার ডান হাত ছিলেন নূরজাহান বেগম, তার ডান হাত ছিলেন একজন, তিনি হয়েছেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, তার ভাতিজা আছেন প্রেস অফিসে। কাজে এমন একটি পরিস্থিতিতে, কিংবা ডক্টর আসিফ নজরুল তার সঙ্গে নিয়মিত বিদেশ সফরে যেতেন ইউনূস সেন্টারের নানা কার্যক্রমে। কাজে এই যে একটা পারিষদ বর্গ তিনি তৈরি করেছেন, সেই পারিষদ বর্গ বোধহয় তার চোখ খুলতে কোনো ব্যবস্থাই নিতে পারছে না। আর তিনি যেহেতু যমুনায় আছেন, মানে তার নিজস্ব দপ্তরে আছেন, এবং সংবাদ মাধ্যমগুলোতে যেহেতু কোনো খবর বা প্রশ্নের মুখোমুখি করবার কোনো উপায় নেই, কাজেই সে কারণে বোধহয় তিনি একটা ভীষণ তৃপ্তিতে আছেন। তবে তারপরেও তার এই তৃপ্তি কি বিস্ময়কর, একটু শুনি। বিবিসি বাংলা আবার জিজ্ঞেস করছে, আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি, গত বছর এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন, প্রশ্ন শেষ করতে পারেন নাই মীর সাব্বির, প্রধান উপদেষ্টা বলছেন, আমি তো হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি, আগের মতোই হয়েছে। বিবিসি বাংলা আবার জিজ্ঞেস করছে, আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দেই, গত 6 মাসে, প্রধান উপদেষ্টা আবারও প্রশ্ন শেষ করতে দিচ্ছেন না, একটা দিয়ে তো আর বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। বিবিসি বাংলা আবারও চেষ্টা করছে, মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সাহস করতে পারে, সাহস করেছে। মীর সাব্বির বলছেন, 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, এটা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, সেটা আমি বলছি। হয়তো পরিসংখ্যান বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে এবং হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? প্রধান উপদেষ্টা তখন বলছে, চেষ্টা করছি আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে, কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। এতগুলো প্রশ্ন করতে হলো পুলিশ বাহিনী দেশে কাজ করছে না, এই কথাটা প্রধান উপদেষ্টার মুখ থেকে বের করতে। এরপর বিবিসি বাংলা বলছে, সেই অপরাধের পাশাপাশি আরেকটা বিষয়ে অনেক আলোচনা হচ্ছে, যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হচ্ছে। যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে, কিছুদিন আগের কথা যদি বলি, ধানমন্ডি 32 সহ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা দেখা যায়নি। তখন কেন তেমন ভূমিকা দেখা গেল না? প্রধান উপদেষ্টা তখন বলছেন, সময় নিচ্ছে,
তারা প্রস্তুত হয়ে নিয়ে তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। এটা একটা জিনিস হতে পারে, মানে উনি ঠিক শিওর না কি কারণে এরকম হচ্ছে, মানে সরকার কেন দুদিন ধরে বাড়ি ভাঙাভাঙি করতে দিল সারা দেশ জুড়ে, উনি ঠিক শিওর না। তাও আবার উনার সরকার ক্ষমতা নেওয়ার 6 মাস পরে। আরেকটা হলো যে আমরা তাদের বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, অনলাইন পেজ করতে পারো, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য যেন অনলাইন করো। মানে আপনি চলন্ত বাসে থাকবেন, সেই চলন্ত বাসে ডাকাত দল উঠে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দিনে দুপুরে, গতকালকের খবরেও আছে, মানে এই অবস্থায়ও সংবাদ মাধ্যমের খবরই পাচ্ছি যে অনলাইনে ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে বাসে উঠে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে মানুষের, মানে বাস আটকে রেখে। এবং এটা তো হাইওয়েতে রেগুলার হচ্ছে। তো এটা যখন হবে, হওয়ার পর আপনার খুবই, মানে প্রধান উপদেষ্টা বিরাট সুবিধা আপনার জন্য করে দিয়েছে। আপনি এখন ইন্টারনেটে দিয়ে দিতে পারবেন আপনার সেই অভিযোগ, এবং অনলাইন পেজেও করতে পারবেন, যাতে মামলা করতে গিয়ে হয়রানি না হতে হয়। ওদিকে কিন্তু পুলিশ কাজ করছে না উনি বলছেন। তো সেই অনলাইনের ব্যবস্থা করছে। যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তাদের তথ্য আদান প্রদান সহজ করা যাবে এবং মামলা সহজ করা যাবে ইত্যাদি। মানে আপনার বাড়িতে ঢুকে ডাকাতি হবে, বাসে উঠে ডাকাতি হবে, রাস্তায় ছিনতাই হবে, কিন্তু এবং আপনার ব্যাপক নিরাপত্তাহীনতা হবে। মব দলবদ্ধভাবে মেয়েদের আক্রমণ করবে, এবং মব যে কোনো জায়গায় যে কোনো কারণে মব দলবদ্ধ হয়ে আপনাকে আক্রমণ করতে পারে, আপনার বাড়ি ভাঙতে পারে। আর আপনার জন্য সরকার কি ব্যবস্থা রেখেছে? সরকার ব্যবস্থা রেখেছে আপনি ইন্টারনেটে গিয়ে অনলাইনে মামলা করতে পারেন। মানে আমার একদম মনে হচ্ছে, মানে আমি নিজেও দীর্ঘ সময় এনজিওতে কাজ করলাম, আমার মনে হচ্ছে যেন এনজিওর কোনো প্রজেক্ট প্রপোজালের কথা শুনছি আর কি, মানে প্রধান উপদেষ্টার কথা শুনে। তখন বিবিসি বাংলা বলছেন অনলাইনে তারা করতে পারছেন, সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যে বলছেন পুলিশ সে পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেভাবে সক্রিয় হচ্ছে না। প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো তাদের আস্থার সংকটটা দূর করা গেল না। মানে মীর সাব্বিরের সাহস আছে বলতে হবে, মানে এ সাহস বাংলাদেশের অন্য কোনো সম্পাদক যখন সাক্ষাৎকার নিচ্ছিলেন তাদের কাছ থেকে আমরা দেখতে পাইনি। তো তখন প্রধান উপদেষ্টা বলছেন এখনো সম্ভব হয়নি, বাট চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয় নাই। তো সমাধান হয় নাই, কি করবেন? বাঁশি বাজাবেন। বিবিসি বাংলা সাক্ষাৎকারটি শিরোনাম করেছে, মাঝখানে একটা সাবহেড অবশ্য করেছে তারা প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে, যে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। সম্ভবত প্রধান উপদেষ্টাকে বিব্রত করতে চান না বলেই এটি প্রধান উপদেষ্টার কথা দিয়ে আজকের সাক্ষাৎকারের প্রধান শিরোনাম হয়নি। সাক্ষাৎকারটির শিরোনাম হয়েছে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য। সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে কথা বলার সময় মীর সাব্বির তাকে জিজ্ঞেস করেছিলেন, সেনাপ্রধান বলেছেন অনেক বিষয়ে আপনাদের কথা হয়, আপনি অনেক বিষয়ে একমত, অথবা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? সরকার প্রধান হিসেবে আপনি কি মনে করেন? প্রধান উপদেষ্টা তখন বলছেন এটা তো সবসময় থাকে, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতিক্ষণেই প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা তো সবসময় থাকবে। বিবিসি বাংলা জিজ্ঞেস করছে হুমকিটা কি আপনি বলছেন ক্ষমতা